আচ্ছা ঠিক আছে। আজকে আমরা কনজিউমার বিহেভিয়ার ক্লাস আজকে তোমাদের, ঠিক না? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্লাস বেশি হয়েছে, আর কনজিউমার বিহেভিয়ার সিলেবাসটা এমনি একটু ছোটই, বেশি বড় না। তো আজকে আমি তোমাদেরকে কনজিউমার বিহেভিয়ারের নিরপেক্ষ রেখা বা নিরপেক্ষ রেখা বিশ্লেষণ পড়াবো। সাধারণত যে নিরপেক্ষ রেখা বিশ্লেষণ সাধারণত করা হয় যখন কয় নাম্বার চ্যাপ্টার আর কত নাম্বার লেকচার একটু প্রথম চ্যাপ্টারই লেকচার হবে তোমার 4, লেকচার 4 হবে। হ্যাঁ, লেকচার 4 হবে। আর এটা নিরপেক্ষ রেখা তোমার ফার্স্ট চ্যাপ্টারে একদম শেষের দিকে আছে, যেগুলো হচ্ছে ভোক্তা আচরণ তত্ত্বের বিভিন্ন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভোক্তা আচরণ তত্ত্বের যে তত্ত্বগুলো আছে, ভোক্তাদের তুমি যখন বিশ্লেষণ করতে যাবা, ভোক্তাদের আচরণ বিশ্লেষণ করতে যাবা, আমরা তো ভোক্তা আচরণ করতেছি না, কনজিউমার বিহেভিয়ার। এখানে তোমার যে ভোক্তাদের আচরণগুলা যখন আমরা বিশ্লেষণ করতে চাই, তখন কি হয়, যেই তত্ত্বগুলা নিয়ে আলোচনা করতে হয় ভোক্তাদের, ওইগুলাই এখানে কিছু তত্ত্ব দেওয়া, প্রায় 5টা না 6টা তত্ত্ব দেওয়া আছে। প্রথমে হচ্ছে দেখো নিরপেক্ষ রেখা বিশ্লেষণ। এখানে যেমন নিরপেক্ষ রেখা বিশ্লেষণটা আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করা যায় একটা উদাহরণ দিয়ে। সেটা হইলো যে যখন একজন মানুষ যখন কোনো ফল নির্বাচনের ব্যাপার আসে, মনে করো তোমাকে বললো তোমার পছন্দের ফল কোনটা। এখন হতে পারে আমি বলতে পারি আমার আঙ্গুরও পছন্দ, আমও পছন্দ, আবার কলাও পছন্দ। আমি তিনটাই বলতে পারি না যে আমার একটা পছন্দ এমন না, আমার তিনটাই পছন্দ, এরকম হতে পারে। তো ওই যেই প্রোডাক্টটা আমি বলতেছি, দেখা যায় যে যদি আমি 2টা আম পাই, আম পেলাম আর একটু আঙ্গুর পেলাম, যে কম্বিনেশনটা সবসময় কম বেশি করলো, কখনো তোমাকে একটা আম দিল 2টা কমলা, কখনো 2টা কমলা একটা আম, এভাবে করে যখন দেয় তখন দেখা যায় সেটার উপযোগ কিন্তু কখনো কমে না, ঠিক না? তুমি একটা কমলা খেলা, পরের বার তুমি 2টা কমলা খেলা, আর আপেল খেলা একটা, এরকম একটা কম্বিনেশন যখন করে তখন কিন্তু দেখা যায় সবকিছুই তোমার খেতে ভালো লাগে, ঠিক না? উপযোগটা কিন্তু ওই হারে কমে না। আমরা যেহেতু পড়ছি মানুষের কি হয়, যখন একটা জিনিস কন্টিনিউ মানুষ পেতে থাকে কোনো একটা জিনিস, তখন সেটার উপযোগ মানুষের আস্তে আস্তে কি হয়, কমে যায়, বলে না যে একটা জিনিস বারবার খেতে খেতে ওইটার উপযোগ মানুষের কমে যায়। কিন্তু সেটা যদি এমন কম্বিনেশনে রাখে, কম বেশি করে, কিন্তু প্রোডাক্টের কোয়ান্টিটিটা সমান থাকে, তোমাকে 5টা ফলই দিব আমি, কিন্তু 2টা কম্বিনেশন করে, কখনো 2টা, কখনো 3টা, কখনো এই ফলটা 2টা, কখনো ওই ফলটা 3টা, এভাবে যখন কোনো প্রোডাক্ট তোমাকে দেওয়া হয়, সাধারণত কনজিউমারে সেই জিনিসটার কি হয় না, উপযোগটা কমে যায় না। ওইটাই হচ্ছে নিরপেক্ষ রেখা, একটা রেখার মাধ্যমে এটা দেখানো হয়, যেটাকে বলা হচ্ছে দেখো ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখা হলো এমন একটা বক্ররেখা, যেখানে দেখানো হয়েছে একটা বক্ররেখা দেখা যাচ্ছে না, এটা যার বিভিন্ন বিন্দু নির্দেশিত 2 বা ততোধিক দ্রব্যের বিভিন্ন সমন্বয় ভোগকারীর নিকট সমভাবে পছন্দসই হয়। মানে যারা ভোক্তা আছে তারা যখন যে কোনো একটা বা দুইটা প্রোডাক্ট হতে হবে, 2টা প্রোডাক্টের ক্ষেত্রে যখন সমন্বয়টা ভোগকারীর কাছে সমানভাবে পছন্দসই হয়, সেটাকেই বলতেছে নিরপেক্ষ রেখা। অর্থাৎ পছন্দের সময় সে নিরপেক্ষ থাকবে, কোনো কিছু শুধুমাত্র একটাকে পছন্দ করবে না, তার কাছে যে অপশনগুলো থাকবে সে সবগুলোই পছন্দ করবে, সেটাকে বলা হচ্ছে নিরপেক্ষ রেখা। এই রেখা বরাবর ভোক্তা প্রতিটি দ্রব্যের ক্ষেত্রেই সমান সন্তুষ্ট থাকে, মানে কোনো প্রোডাক্ট নিয়ে তার কোনো অরুচি হয় না। মানে আমি যেটাই হয়, আমি কি করা যায়, পোলাও খাই বিরিয়ানিও খাই, এরকম হয় না যে খিচুড়িও খাই বিরিয়ানিও খাচ্ছি, মানে 2টা প্রোডাক্টের প্রতি আমার সমানভাবে আমি সন্তুষ্ট, কোনোটাই আমার কাছে খারাপ লাগে না। অর্থাৎ এই বক্ররেখা ওই বিন্দুতে ভোক্তার কোনো নির্দিষ্ট দ্রব্যের প্রতি কোনো বিশেষ আকর্ষণ থাকবে না। মানে এই তত্ত্বটা তখনই কার্যকর হবে যখন ভোক্তার কোনো একটা নির্দিষ্ট দ্রব্যের প্রতি বেশি আকর্ষণ থাকবে না। এমন যদি হয় তুমি হচ্ছে বিরিয়ানি লাভার্স, তুমি যদি বিরিয়ানি খাও, পোলাও টোলাও কিছু খিচুড়ি কিছু খাও না, সেক্ষেত্রে এই রেখাটা কি করবে না, কাজ করবে না। এখানে দেখো এই বক্ররেখাটা প্রত্যেকটা বিন্দুতে ভোক্তার উপযোগ সমান থাকে, মানে এখানে যে বিন্দুগুলো এখানে ক্রিয়েট হবে প্রতিটা রেখায়, ওই প্রতিটা রেখায় যে ভোক্তার যে উপযোগটা সৃষ্টি হবে সেটা সব ক্ষেত্রে সমান হবে, ঠিক আছে? অ্যাজ ওয়ার্ড
প্যারোটা, হিগস, অ্যালেন প্রমুখ অর্থনীতিবিদ এই ভোক্তা আচরণ এবং চাহিদার প্রকৃতি ব্যাখ্যা করার জন্য এই রেখাটা প্রবর্তন করেন। এরাই হচ্ছে এই নিরপেক্ষ রেখার বিশ্লেষক, যারা এটা রেখাটা বিশ্লেষণ করে দিয়েছিল যে ভোক্তা আচরণটাকে বিশ্লেষণ করতে গেলে এই নিরপেক্ষ রেখাটা বিশ্লেষণের প্রয়োজন পড়ে। এটা অর্থনীতির একটা তত্ত্ব, সেই তত্ত্বটাকে ভোক্তা কনজিউমার বিহেভিয়ারেও প্রয়োগ করা যায়। ঠিক আছে, এরপর পরেরটাতে দেখো তো নিরপেক্ষ রেখাটা তাহলে কি? নিরপেক্ষ রেখা হলো এমন একটা রেখা যার প্রতিটা বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ পাওয়া যায়। অবশ্যই প্রোডাক্ট হয়তো হবে কয়টা? অবশ্যই দুইটা। এবং প্রতিটা সংমিশ্রণ থেকে প্রাপ্ত মোট উপযোগ, প্রতিটা যে সংমিশ্রণ করবা, 3টা কমলা, 2টা আম, 2টা আম, 3টা কমলা, ওই প্রতিটা সংমিশ্রণ থেকে প্রাপ্ত মোট উপযোগ ভোক্তার নিকট সমান বলে বিবেচিত হয়। এবং তার কাছে ওই 3টা কমলা 2টা আম খাওয়া যে কথা, 2টা কমলা 3টা আম খাওয়া একই কথা। ঠিক আছে, ফলে প্রতিটা সংমিশ্রণের ফলে প্রতিটা সংমিশ্রণের প্রতি ভোক্তা নিরপেক্ষ থাকে এবং তুমি তাকে যেভাবেই কম্বাইন করে দাও না কেন সে সবগুলোর প্রতি কি থাকবে? নিরপেক্ষতা, সবগুলাই ভালো লাগবে। তাহলে যে অ্যাজওয়ার্ড, প্যারোটা, হিগস, অ্যালেন এই অর্থনীতিবিদগুলো ভোক্তা আচরণ ও প্রকৃতির চাহিদার প্রকৃতি ব্যাখ্যা করার জন্য যে পর্যায়গত উপযোগ তত্ত্ব হয় বা মার্শালের যে উপযোগ তত্ত্বের যে বিকল্প ব্যাখ্যা, এটার মূল ব্যাখ্যা দিয়েছিল মার্শাল এবং তারা এই যা অ্যাজওয়ার্ড, প্যারোটা আর হিগস এরা কি করেছিল? এই অর্থনীতিবিদগুলো এই চাহিদার প্রকৃতি এটা ইয়ের মতো করে ব্যাখ্যা করেছিল। ঠিক আছে, যে কনজিউমারদের জন্য এটাকে ব্যাখ্যা করছিল, তাদের কনজিউমারদের জন্য এই রেখাটাকে, এই তত্ত্বটাকে কিভাবে ব্যবহার করা যায় ভোক্তার আচরণ নির্ণয়ের জন্য, সেটা উনি দেখিয়েছিল। হ্যাঁ, এরপর দেখো একটা সূচির মাধ্যমে কিন্তু এই তত্ত্বটা ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, এখানে দেখো প্রথমে দেখানো হয়েছে কি? প্রথমে হচ্ছে আপেল, তারপরটা হচ্ছে কমলা লেবু, সংমিশ্রণ এ। এই সংমিশ্রণে হতে পারে একটা আপেল দেওয়া হলো ভোক্তাকে আর কমলা লেবু দেওয়া হলো কি 5টা। আবার বিতে দেখো আপেল দেওয়া হলো 2টা আর কমলা লেবু দেওয়া হলো 3টা। সব ক্ষেত্রে কিন্তু উপযোগ কি সমান, সবগুলো ক্ষেত্রেই উপযোগ সমান। হ্যাঁ, ইয়ে বলো, হাত তুলেছো কে? বলো, কিছু বলবা? হাত তুলেছো কে? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই। তারপর হলো এই যে দেখো এখানে সবগুলোর ক্ষেত্রে একটা আপেল 5টা কমলা বলো, 2টা আপেল 3টা কমলা লেবু, বা যে কম্বিনেশন সিতে এসে 3টা আপেল 2টা কমলা লেবুর ক্ষেত্রে উপযোগ কিন্তু সবগুলোর ক্ষেত্রেই সমান হবে। তো উপযোগ যেইটাই সংমিশ্রণ করো সেখানে যখন তোমার ভোক্তা নিরপেক্ষ থাকবে, মানে সবকিছুর ক্ষেত্রে তার পছন্দ একই হবে, এটা হলেও চলে ওইটা হলেও চলে, সংমিশ্রণ এ হলেও চলে, বি হলেও চলে, সি হলেও চলে, সেই ক্ষেত্রে উপযোগটা কি হবে? সমান হবে। কিন্তু যদি কোনো কিছু ব্যাপারে যদি পক্ষপাতিত্ব করো, কোনো একটা জিনিস তোমার নির্দিষ্ট পছন্দ হয়, তাহলে তো এই তত্ত্বটা কাজ করবে না। হ্যাঁ, তো উপরের তালিকা থেকে দেখা যাচ্ছে যে একটা আপেল এই 5টা কমলা লেবুর একটা প্রথম সংমিশ্রণ দেখা যাচ্ছে, তারপর 2টা আপেল আর 3টা কমলা লেবুর দ্বিতীয় উপযোগ বা তৃতীয় কম্বিনেশন বি, আর 3 নম্বরে এসে 3টা আপেল আর 2টা কমলা লেবুর তৃতীয় সংমিশ্রণ ভোক্তার নিকট সমান পছন্দসই। এই কথাটাই মেইন, যে সব ক্ষেত্রেই ভোক্তার সমান পছন্দসই থাকবে। তো এটা যদি আমরা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে ভোক্তা আচরণ তত্ত্বটা ব্যাখ্যা করো বা ভোক্তা নিরপেক্ষ তত্ত্বটা, ভোক্তা আচরণ তত্ত্বের নিরপেক্ষ রেখা বিশ্লেষণ করো বা নিরপেক্ষ রেখা বিশ্লেষণ করো। এই ধরনের প্রশ্ন আসলে প্রথমে নিরপেক্ষ রেখা কাকে বলে এটা লিখবা, তারপর একটা সূচি দিবা যে সূচির মাধ্যমে এটা আমি প্রকাশ করতেছি। এইভাবে করে একটা সূচি দিয়ে এটা ডিটেলসটা লিখে পরে এরকম একটা নিরপেক্ষ রেখা দেখাতে হবে। যে নিরপেক্ষ রেখাটা দেখো, যেখানে এখানে বলছে 5টা যে কমলা লেবু ছিল আর একটা আপেল কম্বিনেশন, এখানে একটা বিন্দু ক্রিয়েট হয়েছে এ, তারপর 3টা কমলা লেবু আর 2টা আপেল, এখানে একটা বিন্দু, 2টা যোগ করলে একটা বিন্দু ক্রিয়েট হইলো বি, আর এখানে 2টা কমলা লেবু আর 3টা আপেল মিলে আরেকটা বিন্দু ক্রিয়েট হইলো সি। তাহলে 3টা যোগ করলে কি সোজা যোগ করা যাবে? সোজাও যোগ করা যায়। তাহলে এটা কিন্তু নিরপেক্ষ রেখা বিশ্লেষণ, এটা সাধারণত চাঁদাকৃতির করা হয়। কেন হয় সেটা আমরা পরে পড়বো, এখন পড়বো যে কিভাবে এটা উত্তল হয়। হ্যাঁ, উত্তল হয়, উত্তল অবতল তো বুঝো সবাই না?
এই যে চারটা যখন এরকম হয় তখন এটা হচ্ছে উত্তল, আর যখন উল্টা হয় তখন এটা হচ্ছে অবতল। লেন্সের ক্ষেত্রে অনেকটা উত্তল অবতল কথাটা আসে। তো এখন নিরপেক্ষ রেখা বিশ্লেষণ করে যে একটা চিত্রের মাধ্যমে ওই সূচিটাকে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখালাম, যে সূচিটা আমরা দেখলাম। দেখো এখানে বলেছে চিত্রে নিরপেক্ষ রেখা চিত্রে ও এক্স অক্ষে দেখানো হয়েছে কি আপেল, আর ওয়াই অক্ষে দেখানো হয়েছে কমলা লেবু, আর এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে যে 5টা কমলা লেবু আর একটা আপেলের প্রথম সংমিশ্রণের সূচি। তারপর বি দ্বারা দেখানো হয়েছে দ্বিতীয় যে আপেলের কমলা লেবুর সংমিশ্রণের সূচি, আর সি দিয়ে দেখানো হয়েছে তৃতীয় সংমিশ্রণের সূচি। তাহলে এইগুলো বিন্দুগুলা যোগ করলে এ বি সি তখন চলে আসে কি একটা নিরপেক্ষ রেখা। দুটি দ্রব্যের যখন সংমিশ্রণ বিভিন্ন সংমিশ্রণ নির্দেশকারী যে রেখার প্রতিটি বিন্দু সমান উপযোগ নির্দেশ করে সেই রেখাকেই বলতেছে নিরপেক্ষ রেখা। তার মানে হ্যাঁ বলো। তো যখন তোমাদের নিরপেক্ষ রেখা কাকে বলে বা নিরপেক্ষ রেখা বিশ্লেষণ করো প্রশ্নটা আসবে, তাহলে এভাবে প্রথমে সংজ্ঞা, তারপর সূচিটা দিবা, তারপর এই চিত্রটার মাধ্যমে এই নিরপেক্ষ রেখা তত্ত্ব বিশ্লেষণ প্রশ্নটা শেষ করতে হবে। এটা ইম্পর্টেন্ট, অনেক আসে কনজিউমার বিহেভিয়ার, এটা অনেক বছরই আসছে বোর্ড কোশ্চেনে, এটা ইম্পর্টেন্ট। তোমরা বুঝতে পারছো এই রেখাটা? জি মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাই পরের এই নিরপেক্ষ রেখার যে কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা প্রমাণ করব এবং দেখব। ঠিক আছে, দেখো নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষ রেখা সচরাচর বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। সাধারণত যদি কোনো তত্ত্বকে এভাবে দেখানো হয় তাহলে সবসময় দেখা যায় বাম থেকে ডানে নিম্নগামী। ঠিক আছে, এটা কিভাবে ব্যাখ্যা দেওয়া যায়? যদি একটা নিরপেক্ষ রেখাগুলার একটা ঋণাত্মক ঢাল সম্পন্ন হয় তাহলে এটার একটা সমীকরণ আসে, দেখো ইউ ও ইকুয়াল টু এফ এক্স প্লাস 1। ঠিক আছে, সমীকরণটি উভয় পক্ষে যদি আমরা ডি দিয়ে গুণ করি তাহলে ডি ইউ ও ইকুয়াল টু এফ এক্স, এখানে যে ডি দিয়ে যদি ইনটু করতাম এফ ডি দিয়ে তাহলে এফ এক্স ডিএক্স, হ্যাঁ, আবার প্লাস এফ ওয়াই ডিওয়াই। ঠিক আছে, তাহলে আমরা জানি ডি ইউ ইকুয়াল টু 0, হ্যাঁ, ডি ইউ ইকুয়াল টু মান হচ্ছে 1, 1 দিয়ে 0 কে গুণ করলে হচ্ছে 1। তাহলে fx আর dx fy dy, হ্যাঁ, এখানে দেখো যদি এটা সমীকরণটাকে আমরা কি করি, যে কোনো একটাকে এ পাশে নিয়ে আসি, যদি fy আর dy কে এ পাশে নিয়ে আসি তাহলে নেগেটিভ হয়ে গেল না? নেগেটিভ হয়ে গেল। এবং কি করলাম, আমি যদি এটাকে এবার fx আর fx আর fy টাকে একদিকে নিয়ে আসি, যে এখানে fx আর fy, তাহলে দেখবা যে এটা নেগেটিভ হয়ে গেছে। আর এখানে দেখো dx আর dy কে একসাথে নিয়ে, যদি dy এই পাশে আছে যদি dx এই পাশে আনি ডিভাইডেড হবে না, তাহলে dy ডিভাইডেড বাই dx, আর এখানে যেহেতু নেগেটিভ আছে তাহলে এটাও নেগেটিভ হবে, fx fy ডিভাইডেড বাই fx এভাবে আসবে। তার মানে এটা ঋণাত্মক হয়ে গেল। যেহেতু ঋণাত্মক ঢাল সবসময় কি হয়, নিরপেক্ষ যখন নিরপেক্ষ রেখার ঢাল এবং ঋণাত্মক হয়, সেহেতু নিরপেক্ষ রেখার ঢাল ঋণাত্মক যেটা নিম্নমুখী। তার মানে কি প্রমাণ হলো যে এটা কি হয়, সবসময় নিম্নমুখী হয়। হ্যাঁ রুফাইদা বলো। আচ্ছা ম্যাম, এখানে যে মাইনাস এফ ওয়াই ইন্টু ডি ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইন্টু ডিএক্স, এটা যখন বের হলো অর দিয়ে dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু fy, এটা তো এ প্রান্তে গেছে, মানে বাম প্রান্ত থেকে ডান প্রান্তে গেলে চিহ্নটা চেঞ্জ হয় না? তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস হবে। চিহ্ন তো চেঞ্জ হয়েছে, এটা আমি একটা নিয়েছিলাম, একটা নেওয়াতে মাইনাস হয়েছে, এটা তো নেই না, এটা ঠিক আছে। কিন্তু এ পাশে যখন ওইটা হচ্ছে এটা রেখে যদি তুমি করতে যাও, ঠিক আছে, মনে করো মাইনাসটা আমি যদি রাখি এখানে, যখন মাইনাসটা চেঞ্জ হয় কখন, যখন হচ্ছে তোমার এটাকে এপাশ থেকে এপাশে নিবা প্লাস অথবা মাইনাস হবে, কিন্তু আমি যখন ডিভাইড করতে যাব বা ইনটু করতে যাব তখন কিন্তু সাইন চেঞ্জ হয় না। তখন কি সাইন চেঞ্জ হয়? তুমি যেটা বলতেছো সাইন চেঞ্জ হওয়ার কথা সেটা হচ্ছে প্লাস অথবা মাইনাস থাকলে সাইন চেঞ্জ হয়, কিন্তু ডিভাইড করলে তো সাইন চেঞ্জ হয় না। ডিভাইড করলে কি সাইন চেঞ্জ হয়? না ম্যাম। নো ম্যাম।
হ্যাঁ হ্যাঁ, ডিভাইড করলে তো সাইন চেঞ্জ হয় না। যেমন এখানে দেখো 2 নাম্বার লাইনটাতেই কিন্তু তোমার সাইন চেঞ্জ হয়েছে, 0 ইকুয়াল টু, হ্যাঁ এখানে কিন্তু সাইন চেঞ্জ হয়েছে, এটা কিন্তু এখান পাশে এই পাশে এসে মাইনাস হয়েছে, কিন্তু যখন আমি ডিভাইড করব, ডিভাইডের সময় তো সাইন চেঞ্জ হয় না, হুম এই হুম জন্য এটা সাইনটা রয়ে গেছে। এটা নিচে ছিল, নিচ থেকে যেটা পুরোটাতে আসলো, যেটা সাইনটা সেম রয়ে গেল। ঠিক আছে, এটা জাস্ট ঋণাত্মক আসবে, কথাটা এটাই প্রমাণ করতে হবে যে ঋণাত্মক আসবে। তো ঋণাত্মক আসলে এর ঢালটা কি হবে, সবসময় নিম্নমুখী হবে, এটাই প্রমাণ। ঠিক আছে, এটা বুঝছো সবাই? এটা একদম আমাদের কমার্সের যেটা যেটা করতে হবে এটা পুরাই মুখস্থ, কারণ সায়েন্সের এগুলা ওরা ভালো বুঝবে, যারা সায়েন্স পড়ছো এই জিনিসটা ভালো বুঝবা, আর যারা বুঝবা না জাস্ট মুখস্থ করে লিখে দিবা, আর কিচ্ছু লাগবে না। এটা পুরাই মুখস্থ, এটা শেখারও কিছু নাই, বোঝারও কিছু নাই, মুখস্থ করে লিখে দিবা, শেষ। আর এপাশে তোমরা যখন ইয়ে করছো 9-10 এ ম্যাথের, তো এটা ছিল তোমার এই পাশ থেকে এ পাশে প্লাস মাইনাস হয়, এটা সবাই বুঝবে, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই, জাস্ট সূত্রটা শিখে লিখে লিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা পরেরটাতে আমরা যাই। এবার নিরপেক্ষ রেখার দ্বিতীয় বৈশিষ্ট্য। হ্যাঁ, নিরপেক্ষ রেখার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষ রেখা সচরাচর মূল বিন্দুর দিকে উত্তাল হয়ে থাকে। হ্যাঁ, মূল বিন্দুর দিকে উত্তাল, এই যেখানে একটা দেখানো হয়েছে অনেকটা, আমরা ওটা প্রথমটা দেখলাম যে এটা যোগ করার পরে আমরা এটা কি অনেকটা চাঁদের মতো হয়েছে, এটাকে বলা হয় উত্তল। হ্যাঁ, উত্তাল লেখা হয়েছে, বানানটা ভুল হয়েছে, এখানে হবে নিরপেক্ষ রেখা সচরাচর মূল বিন্দুর দিকে উত্তল হয়ে থাকে। এটার প্রমাণ কিভাবে দেওয়া যায় দেখো, যে নিরপেক্ষ রেখা এই বৈশিষ্ট্যটা হচ্ছে ক্রমহ্রাসমান যে প্রান্তিক পরিবর্ততার হার বা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন এর সহিত সম্পর্কযুক্ত। অর্থাৎ নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে যদি বাম থেকে ডান দিকে আস্তে আস্তে হ্রাস পায়, আবার নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে অবতল হবে যদি এমআরএস বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায়। যখন মার্জিনাল রেটটা বেড়ে যাবে তখন বৃদ্ধি পেলে কি হবে, মূল বিন্দুর দিকে অবতল হয়ে যাবে। আর যদি তোমার মার্জিনাল রেটটা কি হয় আবার হ্রাস পায়, তখন কি হবে, ডান দিক থেকে বাম দিকে এটা যাবে, ডান দিক থেকে বাম দিকে আস্তে আস্তে হ্রাস পাবে একবার, বৃদ্ধি পাবে একবার। ঠিক আছে, এটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। দেখো এখানে চিত্র অনুযায়ী যে ই বিন্দুটা আছে, এখানে এমআরএস ইকুয়াল টু ও এ ডিভাইডেড বাই ও বি, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনটা হবে ও এ আর ও বি। ঠিক আছে, এই দুইটা হবে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনকে ডিভাইড করলে পাওয়া যাবে। ঠিক আছে, এফ বিন্দুতে এম আর এস ইকুয়াল টু ও সি আর ডিভাইডেড বাই ও ডি, একটা ই বিন্দু একটা এফ বিন্দু। হ্যাঁ, এখানে একটা ভালো করে দেখা যাচ্ছে না ছবিটাতে। আচ্ছা, অর্থাৎ এমআরএস ডান থেকে বাম দিক থেকে ডান দিকে আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, সুতরাং নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল। কথাটা এটাই, তোমরা এটা মার্জিনাল রেট দিয়েও দেখাতে পারো, আর যদি তোমাদের এরকম চিত্র দিয়ে দেখাতে প্রবলেম হয়, জাস্ট চিত্রটা এঁকে লিখে দিবা যে ডান দিক থেকে বাম দিকে এটা কি উত্তল। হ্যাঁ, এটা যদি তোমার বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা নেই, জাস্ট লিখে দিলেই হবে, 2-3 লাইন এর মধ্যে লিখে দিলেই হবে। এরপর নিরপেক্ষ রেখার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষ রেখা কিন্তু পরস্পরকে ছেদ করতে পারে না। যে চিত্রটা দেখাইছে এখানে দেখানো হয়েছে জাস্ট এভাবে যদি ছেদ করত তাহলে কিন্তু এই তত্ত্বটাই হইতো না। আমরা পড়ছি না যে তার সবসময় পছন্দটা একই থাকবে, কোনো কিছুর প্রতি পক্ষপাতিত্বমূলক পছন্দ হবে না, কোনো নির্দিষ্ট কোনো কিছুর প্রতি পছন্দ হবে না, তাহলে তো কোনোটাকে কখনোই ছেদই করবে না, করবে একটার সাথে ছেদ করবে না। যখন উপযোগ বা চাহিদাটা চেঞ্জ হয় তখনই শুধুমাত্র তোমার একটাকে ছেদ করে, যেহেতু এখানে ছেদ করবে না, যদি এটা ছেদ করে তাহলে তো নিরপেক্ষ রেখাটাই হবে না, যেটা আমরা বলতেছি নিরপেক্ষ থাকবে সে। তো নিরপেক্ষ রেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। এটা হচ্ছে যদি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতো তাহলে কি হতো, নিরপেক্ষ রেখার অনুমানটা ভুল প্রমাণিত হতো। ঠিক আছে, এরপরে নিরপেক্ষ রেখার আরেকটা শেষ বৈশিষ্ট্য হলো নিরপেক্ষ রেখা যে নিচের যে নিরপেক্ষ রেখাগুলা, প্রথমে এ বি সি ভাবে যদি আমরা দেখাই, যে নিচের রেখাগুলা অবশ্যই নির্দেশ করে কি, যে অধিক সন্তুষ্টি বা তৃপ্তি নির্দেশ করে। মানে এখানে যখন আসবে এইটা হচ্ছে তো অধিক বেশি তৃপ্ত যখন থাকবে, এরপর বি যখন হবে একটু কম তৃপ্ত বা সি হচ্ছে একটু কম তৃপ্তিটা তো কখনো কাউন্ট করা যায় না, তো দেখা যায় হয়তো উপযোগটা সমান থাকে কিন্তু তৃপ্তিটা কম বেশি হয়। ঠিক আছে, নিচের নিরপেক্ষ রেখার সাহায্যে তুলনায় যে নিরপেক্ষ রেখাগুলা অধিক তৃপ্তি প্রকাশ করে উপরের গুলোর তুলনায়। এটা দেখো চিত্র অনুযায়ী
IC1, IC2 এবং IC3 নিরপেক্ষ রেখাগুলো উপরে অবস্থিত যে বিন্দুগুলা হলো A B C। এই বিন্দুগুলো দুটি দ্রব্যের যথাক্রমে অধিক পরিমাণ ভোগকে নির্দেশ করে। যেমন এখানে দেখো যে এটার থেকে এটা থেকে বি, I1, I2, I3 এগুলোর মধ্যে A B C এর মধ্যে থেকে A বেশি নির্দেশ করে তৃপ্তি, বি একটু কম, সি আর একটু কম। ঠিক আছে, এর ফলে উপযোগের দিক থেকে এ সবচেয়ে বেশি বড় হবে, তৃপ্তির দিক থেকে উপযোগের দিক থেকে বি আরেকটু কম এবং সি আরেকটু কম। অর্থাৎ উচ্চতম নিরপেক্ষ রেখাগুলো উচ্চতম ভোগের স্তরকে নির্দেশ করে। সুতরাং আমরা বলতে পারি কি উচ্চতম নিরপেক্ষ রেখা উচ্চতম ভোগের স্তরকে কি করে, নির্দেশ করে। ঠিক আছে, এটাই হচ্ছে তত্ত্বটা শেষ। হ্যাঁ, এই তত্ত্বটা আমরা পড়লাম, এটা অনেক আসে, আমি অনেক সময় কি করি ইয়েতে দিই। মেয়েরা বুঝতে পারছো রেখাটা, এটা নিরপেক্ষ রেখাটা, এটা একটু কঠিন টপিক। হ্যাঁ, তোমরা বইয়ের মধ্যে পড়লে আমি সবচেয়ে সহজ ভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, এর চেয়ে সহজ আর হয় না। ঠিক আছে, এভাবে তোমরা চেষ্টা করবা যেভাবে শিখতে।